আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও সরকারি ছুটি। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। দেশের সব হাসপাতালে আবারও নার্স ও মিডওয়াইফারদের কর্মবিরতি। ইমার্জেন্সি সচল থাকলেও বিড়ম্বনায় পড়েছেন অন্যান্য রোগী ও স্বজনরা। ওনারা কি কারণে আমাদের দাবি মেনে নিচ্ছে না? কারণ আমরা জানি আমাদের দাবি হচ্ছে যৌক্তিক দাবি। যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তো ভালো, আর যদি না মেনে নেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। নতুন করে বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে বন্যা কবলিত এলাকায়। নেত্রকোনায় পানিতে ডুবে একজনের মৃত্যু। শেরপুর ময়মনসিংহে চরম ভোগান্তি। গরু বাছুর লয়া মানুষ লয়া জীবত লয়া মরতাছি। বাড়ি করে পানি, আমাদের বাড়ি করে থাকার মতন জায়গা নাই। পানি এনে কলের খাইতে পারে না, বাকি বাড়লে কোমর ভাঙিয়ে গেছে। যাত্রাবাড়ি থানার মামলায় পলক, ইনু, দীপুমণি ও মেননের 7 দিনের রিমান্ড। শহীদ আবু সাইদকে কটাক্ষ করা তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মামলার আবেদন। মূল্যস্ফীতি কিছুটা কমলেও নিত্যপণ্যের বাজারে নেই তেমন প্রভাব। পণ্য সরবরাহ বাড়িয়ে সিন্ডিকেট ভাঙার তাগিদ। যখনই এই নীতি সুদের বাড়ানো হয়েছে তার ফলে আসলে মানি প্রবাহ কমানো যায়নি। তার কারণ হলো সরকার তার ইচ্ছে মতো অর্থ টাকা ছাপিয়ে সে টাকা ব্যবহার করেছে। রাজনৈতিক অস্থিরতায় জাকাত প্রদানে ছন্দপতন। 1400 আবেদনকারীকে টাকা বুঝিয়ে দিতে পারেনি ইসলামিক ফাউন্ডেশন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও ছুটি দিয়েছে অন্তর্বর্তী সরকার। কাল মহাষষ্ঠীর মধ্যে দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। প্রস্তুত সারা দেশের পূজা মণ্ডপগুলো। সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে দেখা যায় উৎসবের আমেজ। দেবী দুর্গার মঞ্চ এবং ভক্ত দর্শনার্থীদের প্রার্থনার জায়গা সাজানো হয়েছে, যা পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার তথ্য সচিব ও বিশেষ সহকারী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের দেয়া 8 দফা দাবির কথা উল্লেখ করেন তিনি। মাহফুজ আলম বলেন, সংখ্যালঘুদের উপর হামলারূপ সব ঘটনার বিচার করা হবে। কেউ মামলা করলে আইনি সহায়তা দেওয়া হবে। বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবরদান যাতে নিরাপত্তার সাথে উদযাপন করতে পারে শেষ ব্যবস্থাও করবে সরকার। একই সাথে বৃহস্পতিবার ছুটির কথাও জানান তিনি। ফলে শুক্র শনি সাপ্তাহিক বন্ধ সহ টানা 4 দিন ছুটি পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের দাবি ছিল। তো আমাদের এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। দর্শক, শাঁখারীবাজার যেতে চাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আর শান্ত, আজ তো পঞ্চমী, শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কি দেখছেন আমাদেরকে জানাবেন এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ইরশাদ, শাঁখারীবাজারে আসলে এখানে সবসময় একটা উৎসবের আমেজ পাওয়া যায় এবং যেহেতু আগামীকাল থেকে ষষ্ঠী, মহাষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, আজকে কিন্তু বলতে হবে যে এখানে অনেক মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু এসেছেন ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে। এখানে যেহেতু অনেক দোকান রয়েছে, পূজা সংক্রান্ত যেই অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সংগ্রহ করতে এসেছেন বেশিরভাগ মানুষ। এবং বলতে হবে যে এই শাঁখারীবাজারের এই গলিটাতে 8 থেকে 10টি মণ্ডপ প্রতিষ্ঠিত হবে এবং এই জন্য কিন্তু এখানে প্রতিমাগুলো ইতিমধ্যে প্রায় প্রস্তুত বলতে হবে। পাশাপাশি মাচা করে এখানে সড়কের মাঝখানে মাচা করে একটা মণ্ডপ তৈরি করা হচ্ছে। এরকম 8 থেকে 10টি মণ্ডপ তৈরি করা হবে এবং আজকে রাতের মধ্যেই আসলে সকল আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। এই কারণে যারা কাজ করছেন তাদের বেশ তাড়াহুড়ো দেখতে পাচ্ছি এবং যারা এখানে কেনাকাটা করতে এসেছেন তাদের ভিতরেও এক ধরনের তাড়াহুড়ো রয়েছে।
হয়েছে যে কত দ্রুত তাদের অনুষঙ্গগুলো সংগ্রহ করা যায়। এবং বলতে হবে যে এখানে যারা যারা এসছেন তারা কিন্তু আগামীকাল এবং এই যে দুর্গা উৎসব, সেই উৎসবটিকে স্বাভাবিকভাবে বেশ উত্তেজনার সাথে আগ্রহের সাথে পালন করতে চান। তারা তাদের প্রত্যাশার কথা বলেছেন যাতে সারা দেশের যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা যাতে আনন্দে উচ্ছ্বাসের সাথে তাদের এই উৎসব পালন করতে পারেন, সেই প্রত্যাশার কথাই কিন্তু এখানে বলছিলেন। ইশরাত। শান্ত, ধন্যবাদ আপনাকে। পূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকা মহানগরে এবছর 253টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিজয়া দশমী পর্যন্ত উৎসব উদযাপনে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। এ সময় যে কোনো দুর্ঘটনা মোকাবেলা করতে পুলিশের বিশেষ অভিযানের মহড়া দেন ডিএমপির বিভিন্ন ইউনিট সদস্যরা। নগরীর 15টি স্থানে দেবী বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে উল্লেখ করেন তিনি। সেই সাথে কোনো ধরনের মাদক দ্রব্য ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়ে সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জন সম্পূর্ণ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এ সময় এক প্রশ্নের জবাবে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। বলেন, ইতোমধ্যেই পুলিশের মনোবল ফিরে আসতে শুরু করেছে। শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা। একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতনী ও ইসকনপন্থীদের বিরোধে ঠাকুরগাঁওয়ের রসিক রায় জিউ মন্দির এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই মন্দিরের জমি নিয়ে সনাতনীদের সাথে ইসকনপন্থীদের বিরোধ চলছে। সনাতনীরা দুর্গা প্রতিমা মন্দিরে নিয়ে যেতে চাইলে বাধা দেয় ইসকনপন্থীরা। এ নিয়ে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হলে মন্দির ও আশপাশের এলাকায় 13 অক্টোবর পর্যন্ত 144 ধারা জারি করা হয়। 144-এর কারণেই পূজা করতে পারতেছি না। একদিকে আবার ইসকন খুব আমাদের উপর চাপ সৃষ্টি করে দিছে যেন আমরা মন্দিরে না যাইতে পারি। প্রতি বছরই এইভাবে হচ্ছে, দুর্গাপূজা আসলেই এটা হয়। আর আমরা এসে জন্য দুর্গাপূজা করতে পারছি না, দুই পক্ষে হয়তো সংঘর্ষ হইতে পারে পূজা হইলে, এই কারণে সেটা বন্ধ থাকে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে আবারও কর্মবিরতিতে সারা দেশের নার্সরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা মেডিকেল সহ রাজধানীর অন্য হাসপাতালে কর্মবিরতিতে যায় নার্সরা। মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে নার্সরা। নার্সদের নেতারা বলেন, প্রায় 1 মাস ধরে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়ন হোক। আগামীকালও একই কর্মসূচি বুধবার করবেন তারা। তবে কর্মবিরতি চলাকালে জরুরি রোগীদের জন্য ও প্রতিটি ওয়ার্ডে কয়েকজন করে নার্স কাজ করবেন। ডিজি নার্সিং নার্স হইতে হবে এবং ডিজি উপপরিচালক, সহকারী পরিচালক, এই সমস্ত সকল পদে আমাদের নার্সদেরকে পদায়ন করতে হবে। ওনারা আমাদেরকে আমাদের দাবিগুলো পূরণ করতে দিচ্ছে না। ওনারা হচ্ছে আমাদের যে চেয়ারগুলো, সেই চেয়ার আমাদেরকে বসতে দিচ্ছে না। ওনারা সেখানে রং দেখাচ্ছে, 7-5-13 বোঝাচ্ছে, ওরা নিজেরা দখল দেখাচ্ছে। আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস, ইম্পোর্ট, যেখানে সংকটাপন্ন রোগীরা আছেন সেখানকার জন্য আমাদের জরুরি স্কোয়াড নিযুক্ত আছেন। আমরা নার্সের পদায়ন কেন চাচ্ছি? কারণ একজন নার্স বুঝবে একটা নার্স কত কষ্ট করে এই জায়গায় এসে দাঁড়ায়, একজন নার্স 24 আওয়ার্স কতটা কষ্ট করে। ঢাকার মতোই সকাল 9টা থেকে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন হাসপাতালের নার্সরা কর্মবিরতি পালন করছেন। এ সময় চরম ভোগান্তিতে পড়েন ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীরা। হাসপাতালের জরুরি বিভাগ, ডায়ালাইসিস, আইসিইউ, এনআইসিইউ এই কর্মসূচির বাইরে।
কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে অস্ত্রোপচার। গত 9 সেপ্টেম্বর থেকে দফায় দফায় কর্মবিরতি পালন করে আসছেন দেশের বিভিন্ন হাসপাতালের নার্সরা। স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে কর্মবিরতি স্থগিত করা হয়, কিন্তু 6 অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় সাময়িকভাবে 2 জন নার্সিং কর্মকর্তাকে পূর্ণ দায়িত্বের বদলে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পদায়ন করে। এ কারণে আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন নার্স। আমাদের অধিদপ্তর আমরা চাচ্ছি ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না। আমাদেরকে ওরা চাচ্ছে আমাদেরকে পরিচালক দিচ্ছে, মহাপরিচালক পরিচালক দিচ্ছে, কিন্তু আমাদের যুক্তিতে না, অযুক্তিতে দিচ্ছে, নিজ বেতনও দিচ্ছে। সহজীবনে আমাদের পদগুলোতে চলে আসতেছেন, আমাদেরকে সেই পদে দিচ্ছেন না এখনো পর্যন্ত। এতদিন সেই আপনারা জানেন গত 9 সেপ্টেম্বর থেকে আমরা আন্দোলনে আছি, শান্তিপূর্ণ আন্দোলন করে দেখলাম, কর্মবিরতিতে গিয়ে দেখলাম, কিন্তু ওনারা আমাদের সাথে মনে হচ্ছে প্রতি মুহূর্তে প্রহসন করতেছে। দর্শক, রাজশাহীতে নার্সদের কর্মবিরতির বিষয়ে আরো জানবো আমার সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, রাজশাহীর কি অবস্থা জানাবেন এবং এই কর্মবিরতির কারণে হাসপাতালের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইশরাত, এই মাত্র কর্মবিরতি সেটি কিন্তু শেষ হয়েছে, আন্দোলন কিন্তু শেষ হয়েছে এবং সেই সাথে সাথে নার্সরা যারা রয়েছেন তারা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু যাবেন, আমাকে তেমনটি বলছিলেন। এবং সকাল থেকে আমি দেখতে পেয়েছি যে সকাল 9টা থেকে যেহেতু দুপুর 1টা পর্যন্ত 4 ঘন্টা যে কর্মবিরতি, এর ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ডেই রোগীদের বিশেষ করে যে সেবা দানে যে সমস্যা সেটি কিন্তু হয়েছে। এবং রোগীরা একটু আগে কিন্তু জানাচ্ছিলেন যে রোগীর স্বজনরা আমাকে বলছিলেন যে রোগীদের যে ক্যানোলা করা, রাউন্ডে রোগীদের যে ওষুধ খানোর যে বিষয়টি, ড্রেসিং করা, বেডে শোয়ানো এবং স্যালাইন দেওয়া সহ বিভিন্ন ভোগান্তির মধ্যে কিন্তু রোগী স্বজনরা পড়েছেন। এবং সেই সাথে সাথে তারা বলছেন যে এই সমস্যা যেন দ্রুত সমাধান হোক। এবং সেই সাথে সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগগুলো রয়েছে, ইমার্জেন্সি, ওটি, আইসিইউ এবং ডায়ালাইসিস সহ যে ইউনিটগুলো রয়েছে, সেখানে কিন্তু কয়েকজন দায়িত্বরত নার্স তারা কিন্তু রোগীদের সেবা দিচ্ছেন। এর বাদে কিন্তু ওয়ার্ডগুলোতে সকল নার্সরা বাইরে থাকায় তাদের যে কর্মসূচি সেটি পালন করছেন। এবং নার্সরা যেমনটি বলছেন যে তাদের যে দাবি না মানা হলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু ধারাবাহিকভাবে তারা চলবেন এবং তারা আগামীতে কমপ্লিট শাটডাউন দেওয়ার যে হুঁশিয়ারি সেটিও কিন্তু দিয়েছেন এই আন্দোলনকারীরা। এবং সেই সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি চলেছে। এবং এই কর্মবিরতিতে নার্সিং মিডওয়াইফারি যে সংস্কার পরিষদ নার্সরা যারা রয়েছেন দায়িত্বরত এবং সকল সদস্যই কিন্তু সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে এই ক্যাম্পাস রয়েছে, ক্যাম্পাসের ঠিক সামনেই কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি করেছেন। এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 1211 জন নার্স কিন্তু কর্মবিরতি রয়েছেন। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত প্রতিদিনই কিন্তু 3 থেকে 3,500 রোগী তারা সেবা নিতে আসেন এবং ভর্তি হন। এ বাদে যতটুকু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা জানি প্রায় 5 থেকে 6,000 রোগী কিন্তু যে এই জরুরি বিভাগ বাদে এই আউটডোরে কিন্তু সেবার যে বিষয়টি সেটি কিন্তু নিয়ে থাকে, অর্থাৎ 10,000 রোগী কিন্তু সেবা নেয়ার ক্ষেত্রে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে 3 থেকে 3,500 রোগী প্রতিদিনই যারা রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসেন সেবা নিতে। এবং সেই সাথে সাথে সকাল থেকে প্রত্যেকটি ওয়ার্ডেই আসলে সেবাদানের যে ব্যাঘাত সেটি ঘটেছে এবং রোগী স্বজনরা বলছেন যে দ্রুত যেন এই সমস্যা নিরসন হয় এবং নার্সরা বলছেন তাদের যে দাবি সেটি না মানা হলে আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নতুন করে বৃষ্টি হচ্ছে বন্যা কবলিত 3 জেলায়, এতে আবারও পানি বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনও বাড়ছে। ময়মনসিংহ, শেরপুরের দুর্ভোগ কমছে না বাসিন্দাদের। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে নেত্রকোনায়, ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে দুর্গাপুরে মারা গেছেন একজন। পানি বাড়ছে সোমেশ্বরী আর কংস নদে। উবদাখালী নদীর পানি বলছে বিপদসীমার উপরে। প্লাবিত নতুন নতুন এলাকা। 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম জলমগ্ন। পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। দুর্গতরা ছুটছেন আশ্রয়ের খোঁজে। পানি লাগে না, যাইতে পারি না, একটু পানি এনে কলের খাইতে পারি না। বাকি ভাঙলে কোমর ভাঙিয়ে গেছে। গরু বাছুর লইয়া, মানুষ লইয়া, জিউত লইয়া মরতাছি। বাড়ি করে পানি, আমার বাড়ি করে থাকার মতন জায়গা নাই। ছিল এখানে আমরা গরু বাছুর নিয়ে সবাই খাওয়া নাই, যে রান্দা খাওয়া একবার রানলে আর একবার রান্দা নাই, এই চিরামুড়ি এইটা মিতে কায়া হুলুরি লইয়া।
শেরপুরে এখন পর্যন্ত ঢলের পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢলের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও দুর্ভোগে বাসিন্দারা। উজানের পানি বিভিন্ন নদ নদী হয়ে বইছে ভাটির দিকে। জলমগ্ন 5 উপজেলার 1.5 লাখের বেশি মানুষ। বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ডুবে গেছে 52,000 হেক্টর জমির আমন ধানও। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার পাহাড়ি ঢল কমায় পানি নেমে গেছে বেশ কিছু এলাকায়, তবে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতালেও। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে সুপেয় পানি ও শুকনো খাবারের সংকট। সেই অনুযায়ী নেই ত্রাণ সহায়তা। দর্শক, নেত্রকোনার বন্যা পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মী কামাল হোসেনের কাছ থেকে। কামাল, কত সংখ্যক মানুষ বাস্তুচ্যুত সেখানে, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। কোনো হিসাব পাওয়া গেল কিনা প্রশাসনের কাছ থেকে, এবং ত্রাণ তৎপরতা কেমন দেখছেন আপনি? এখন পর্যন্ত নেত্রকোনায় পানি বাড়ছে এবং যে বিষয়টি বলছেন যে প্রশাসন কিন্তু এখনো বন্যা দুর্গত মানুষের কি পরিমাণ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বা পানিবন্দী আছে সেগুলোর হিসাব করছেন। আমি যে জায়গায় আছি এটি হচ্ছে পূর্বধলা উপজেলার একটি এলাকা। এখানে রাস্তাটিতেও রাস্তাঘাট বাড়িঘরে কিন্তু এখনো পানিবন্দী। এখানের মানুষের রান্না খাওয়া দাওয়া সবকিছু নিয়ে খুব খাবারের অপেক্ষা করছেন। কেউ কেউ ত্রাণ দিচ্ছেন, প্রশাসন থেকে ত্রাণ দিচ্ছেন, যেগুলো খুবই অপ্রতুল। তারা বলছেন যে সরকার বা বেসরকারি পর্যায় থেকে ব্যক্তি মানুষের কাছ থেকে যেন ত্রাণের সহায়তা পাঠানো হয়, যেন মানুষজন যে দুর্ভোগে আছেন সেই দুর্ভোগ থেকে উত্তরণ করতে পারেন। আর আরেকটি বিষয়, গবাদি পশু এবং অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো মানুষের তীব্র বলে জানিয়েছেন। আর পুকুরের মাছ, প্রায় 200 পুকুরের মাছ ভেসে গেছে। প্রায় 25,000 হেক্টর জমির ফসল কিন্তু তলিয়ে গেছে, এই হিসাব কৃষি বিভাগের, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে দ্বিগুণ। এই ছিল নেত্রকোনার বন্যা পরিস্থিতির সর্বশেষ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ভারতের মেঘালয়ে পাহাড়ি ঢলে অন্তত 17 জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ জানায় পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গিয়ে এবং ভূমিধসে এই প্রাণহানি হয়। এর মধ্যে 2 শিশুও রয়েছে। রাজ্যটির উত্তর ও দক্ষিণ গারো পাহাড়ে এই দুর্ঘটনা হয়। রাজ্যের আবহাওয়াবিদরা জানান, গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে, ফলে পাহাড়ি ঢলের কারণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। কর্তৃপক্ষ জানিয়েছে পাহাড়ি ঢল এবং বন্যায় এখন পর্যন্ত 54টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় 5,000 মানুষ। 7 দিনের রিমান্ডে পাঠানো হলো সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে। যাত্রাবাড়ি থানার ইমন গাজী হত্যা মামলায় শোনানো হয় রিমান্ড। সেই তালিকায় রয়েছেন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন। সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তোলা হয়। এ সময় আবেদনের প্রেক্ষিতে তিনি রিমান্ড আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলায় দীপু মনিকে 7 দিন ও 5 দিন, জুনায়েদ আহমেদ পলককে 7 দিন ও 5 দিন, সালমান এফ রহমানকে 5 দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 7 দিন ও 4 দিন এবং ডিবির সাবেক উপকমিশনার বশিউর রহমানকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়া নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন সিএমএম কোর্ট। এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হককে। জুলাই আগস্টে গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে সিএমএম কোর্টে। এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য জানবো। আদালত প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কে মামলা করলেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন এবং কি অভিযোগ তার? একটু বলতে চাই যে কিছুক্ষণ আগে আদালতে এই মামলাটির
নথি করার জন্য আবেদন করা হয়েছে। তবে বিচারক এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে আইনজীবীরা বলছেন যে বিকেলের মধ্যেই এই মামলাটি নথিভুক্ত করা হবে। আমরা এখানে আছেন, একটু বলতে চাই যে এখানে আইনজীবীরাও আছেন। বিভিন্ন মামলায় শুনানি হয়েছে সকাল থেকে এবং সেই সাথে আরেকটি বিষয় আমরা দেখেছি যে আসলে এই যে যিনি ম্যাজিস্ট্রেট আলোচিত ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের, এবং তিনি কিন্তু শহীদ আবু সাইদকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যে বিক্ষুব্ধ হয়ে এই মামলার আবেদন করা হয়েছে। এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে এই ম্যাজিস্ট্রেটের উপযুক্ত বিচার হতে হবে এবং সেই বিচারের আবেদন করা হয়েছে। এবং একই সাথে বিচারক জানিয়েছে যে আর কিছু সময়ের মধ্যেই এটি মামলা হিসাবে গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত আসবে। আবু হানিফ এই মামলার বাদী, যিনি আদালতে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তাপসী তাবাসসুম উর্মি সহকারী কমিশনার, বর্তমানে তিনি বরখাস্ত আছেন লালমনিরহাটের সেই উর্মির বিরুদ্ধে এই বাদী যে অভিযোগ এনেছে, সেই অভিযোগ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন শহীদ এবং তাকে নিয়ে যেই মন্তব্য করেছে, যে তাকে সন্ত্রাসী বলেছে, এই কথাটিতে তাকে দাগ কেটেছে এবং তিনি তার জায়গা থেকে, এরকম দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করতে পারে না, তাই তাকে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে এবং সেই আবেদনই করা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। একটু পরে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এবং বিচারক নিশ্চয়ই কোনো দিক নির্দেশনা দিবেন, সেজন্য অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে। বরখাস্ত হওয়া তাপসী উর্মির মতো লোক প্রশাসনে এখনো ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, এদের মতো স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে, সে কারণেই সরকারের ভালো উদ্যোগকে তারা বাধা দিচ্ছে। সকালে গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডেঙ্গু মোকাবেলায় টাস্ক ফোর্স গঠন করার আহ্বান জানান তিনি। বলেন, সরকারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির মতো মানুষদের থেকে সজাগ থাকতে হবে। প্রশাসনে এসব দোসররা অনেকেই আছে, তাদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। একটি বিশেষ পরাশক্তির প্রভু আছে, যাদের আশ্রয় তারা আছে, তারা এই কারণেই মনে করছে আমাদের তো আশ্রয় আছে, তাই তারা গণতন্ত্রকামী মানুষ, আন্দোলন সংগ্রামে গণতন্ত্র ফেরানোর জন্য যারা লড়াই করেছে তাদের লোকজনদেরকে হত্যা করতে তারা দ্বিধা করবে না। এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে, তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। কুমিল্লার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ বিষয়ে আরও জানবো, যশপুর সীমান্ত বিজিবি ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন, এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া কত দূর? ইশরাত, আসলে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া যদি বলতে চাই সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। অর্থাৎ যে বাংলাদেশি কামাল, তাকে যে গুলি করে হত্যা করা হয়েছে, তাকে কিন্তু হত্যার পরেই বিএসএফ কিন্তু ভারতে নিয়ে গেছেন এবং আজকে কিন্তু তাকে কলকাতা আগরতলায় নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তার যে পোস্টমর্টেম শেষেই কিন্তু তাদের যে আইনি প্রক্রিয়া সেটি শেষেই আসলে হস্তান্তরের রয়েছে। যদিও এর আগে কথা ছিল কিন্তু দুপুর নাগাদ তার কিন্তু হস্তান্তরের কথা ছিল, কিন্তু হস্তান্তর করতে করতে হয়তো বা সন্ধ্যা নাগাদ হয়ে যেতে পারে, যদিও 4টার দিকে সময় দেওয়া আছে। তো আসলে বিগত দিনে বেশ কয়েকটি হত্যাকাণ্ড 4টার দিকে সময় দেওয়া আছে। তো আসলে বিগত দিনে বেশ কয়েকটি হত্যাকাণ্ড কুমিল্লার যে সীমান্ত এলাকায় ঘটেছে, সেই অভিজ্ঞতার আলোকে আমরা যেটি বুঝতেছি হয়তো বা সন্ধ্যা নাগাদ হতে পারে। তো আসলে এই যে কামাল কিন্তু একজন, সে জীবিকা নির্বাহের জন্য কিন্তু গাছের যে পিঁপড়ের ডিম, অর্থাৎ ওই যে বর্ষি
পুঁটির মাছ ধরার যে পিঁপড়ের ডিম সেগুলি কিন্তু আসলে সংগ্রহ করে তার জীবন জীবিকা চালাতো। তবে এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটি জেনেছি আসলে সে হয়তো বা সে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল। তবে সাধারণ মানুষ যেটি বলছেন আসলে তারা কোনোভাবেই চান না সীমান্ত হত্যা। এই এলাকায় কিন্তু এই হত্যাকাণ্ডটির পর থেকে কিন্তু এলাকার মানুষ বেশ আতঙ্কে রয়েছে, কারণ একেবারে যে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি ক্যাম্প, এর পেছনেই কিন্তু আধা কৃষিকাজের সঙ্গে জড়িত বেশি, ফলে তাদের মাঝে একটি আতঙ্ক কাজ করছে যে সীমান্তে গেলেই যদি তাদের জমি জমার কাজে গিয়েও যদি গুলির শিকার হন, এইভাবে যদি আসলে বিএসএফ নির্বিচারে হত্যা করে গুলি করে মানুষকে মারে, তাহলে তাদের যে আসলে যে তাদের যে জীবনযাপন করা সীমান্ত এলাকায় এটি ভয়ঙ্কর হয়ে পড়ে। এছাড়া আরো তারা যেটি বলছেন যে আসলে এইসব এলাকায় সীমান্ত এলাকায় এটি ভয়ঙ্কর হয়ে পড়ে। এছাড়া আরো তারা যেটি বলছেন যে আসলে এইসব এলাকায় সীমান্ত ঘেঁষা হওয়াতে কিন্তু মাদকের প্রবণতা বেশি এবং মাদক সেবী এবং মাদক পাচারকারীদের আনাগোনা কিন্তু রয়েছে। তো আসলে কাজে যদি আইন শৃঙ্খলা বাহিনীর যদি তাদের অবস্থানে আরো কঠোর হয় এবং মাদক সেবীরা কিংবা মাদক পাচারকারীরা যাতে এই সীমান্তে প্রবেশ না করতে পারে সেই ব্যবস্থাটি যদি করা হয়। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সুন্দরবনে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি। নতুন জরিপে উঠে এসেছে এই তথ্য। সচিবালয়ের পরিবেশ ও বন উপদেষ্টা বলেন এই সংখ্যা আগের তুলনায় 9.65% বেশি। 2018 সালের জরিপে সুন্দরবনে বাঘ মিলেছিল 114টি। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এবার ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের 605টি গ্রিডে বাঘ গণনা করা হয়েছে। নতুন তথ্য অনুসারে প্রতি 100 বর্গ কিলোমিটারে বাঘের বসবাসের ঘনত্ব 2.64। উপদেষ্টা জানান, বিপন্ন বাঘ সংরক্ষণে বিচরণ ও প্রজননে সুন্দরবনের 53% বেশি এলাকাকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ। লোকালয় সংলগ্ন 60 কিলোমিটার এলাকায় নাইলনের ফেন্সিং করা হচ্ছে। ঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঘ রক্ষায় নির্মাণ করা হয়েছে ঢিবি। এছাড়া বাঘের আক্রমণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। লোকালয়ে চলে আসা বাঘ ফিরিয়ে দিতে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে। বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে। সবজি, ডিম, চাল, ভোজ্য তেল থেকে শুরু করে দাম বাড়েনি এমন পণ্য খুঁজে পাওয়া মুশকিল। সরকারি হিসেবে কিছুটা কমেছে মূল্যস্ফীতি, তবে বাজারে তেমন কোনো প্রভাব নেই। দামের পারদ কমাতে নীতি সুদহার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কিছু পণ্যের আমদানি শুল্ক এরই মধ্যে কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু সুফল পাচ্ছে না ভোক্তা। বিশ্লেষকরা বলছেন, বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে হবে, পাশাপাশি ভাঙতে হবে সিন্ডিকেট। নিত্যপণ্য কিনতে নাবিশ্বাস অবস্থায় সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। মূল্যস্ফীতির চাপে তৈরি হচ্ছে অস্বস্তি। এখন দাম কম হোক আর বেশি হোক, খেতে তো হবে, পরিমাণে কম খাবো আর আমার অন্য বাজেট কাট করে হলো আমাকে তো আই হ্যাভ টু লিভ এন্ড আই হ্যাভ টু সার্ভাইভ। ডিম কিনলে এটা কিনতে পারবো না শেষ। দীর্ঘ সময় ধরেই দামের উত্তাপের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত বিগত সরকারের সময় নানামুখী উদ্যোগ ছিল, কিন্তু তাতে মেলেনি সুফল। ভুল নীতির কারণে বাড়ে দুর্ভোগ। এর আগেও যখনই এই নীতি সুদহার বাড়ানো হয়েছে তার ফলে আসলে মানি প্রবাহ কমানো যায়নি। তার কারণ হলো সরকার তার ইচ্ছে মতো টাকা ছাপিয়ে সে টাকা ব্যবহার করেছে। এবার আমরা কিছুটা ব্যতিক্রম দেখছি এই অর্থে যে আমরা দেখতে পাচ্ছি যে সরকার তার নিজের ব্যয় সংকোচন করছেন এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নেওয়াটাও কমিয়ে দিয়েছেন। পরিবর্তিত এই সময়ে মূল্যস্ফীতির লাগাম টানতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হিসাব বলছে আগের মাসের তুলনায় খাতা কলমে কিছুটা কমেছেও মূল্যস্ফীতি। ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর অর্থ দামি হচ্ছে টাকা, অর্থাৎ নীতি সুদহার বেড়ে যাওয়ায় বাজারে অর্থের প্রবাহ কমেছে, কিন্তু অর্থের যোগান কমিয়ে দিলেই কি কমবে মূল্যস্ফীতি? শুধুমাত্র চাহিদার কারণে কিন্তু মূল্যস্ফীতিটা ঘটে না, এখানে আরও অনেক কারণ আছে। যেমন একটা কারণ হচ্ছে আমাদের সরবরাহের মধ্যে সমস্যা আছে, সাপ্লাই চেইনের মধ্যে বাজার ব্যবস্থার মধ্যে ঘাটতি হয়ে গেছে। কাজেই অনেক সময় বাজার ব্যবস্থাটাকে ব্যবহার করে অনেকে মূল্যই বাড়াতে পারে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিয়ে দেওয়া হয়েছে এলসি মার্জিন, কমানো হয়েছে আমদানি শুল্ক, কিন্তু তাতেও আশাহত ভোক্তারা, কারণ বাজারের উত্তাপ কমছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগগুলো দেখে আমরা কিছুটা হতাশ হয়েছি যে আগের উদ্যোগের ভিতরে সরকার ঘুরপাক খাচ্ছেন, নতুন কোনো ইনোভেটিভ উদ্যোগ নেই। মূল্যস্ফীতির এই বিষয়গুলোকে মাথায় রেখে একটা বড় সংস্কার দরকার আছে। কৃষি পণ্য মূল্য কমিশন, যেটা এগ্রিকালচারাল প্রাইস কমিশন বলা হয়ে থাকে, এরকম একটি কমিশন গঠন করা। বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি, সিন্ডিকেট এবং চাঁদাবাজ এখনও সক্রিয়। কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছাতেই দাম বাড়ছে কয়েক গুণ। বলা হচ্ছে সব দিকের মধ্যে ঘটাতে হবে সমন্বয়। সামগ্রিকভাবে আপনার বাজার ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থা, রাজস্ব নীতি, মুদ্রানীতি সবগুলোকে একটা সমন্বিত যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি হচ্ছে দামের ধারাবাহিক বৃদ্ধি। মজুরি না বাড়লেও বেড়েই চলেছে পণ্যের দাম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 82 সালের এক অধ্যাদেশ বলে গঠিত জাকাত বোর্ড প্রতি বছরই হতদরিদ্রদের কাছে পৌঁছে দিচ্ছে জাকাতের অর্থ। এবার রাজনৈতিক অস্থিরতায় হয়েছে ছন্দপতন। জেলা প্রশাসক পরিবর্তনের মাঝে পরে 2023-24 অর্থ বছরের জাকাতের অর্থ এখনও পাননি ঢাকা জেলার 1409 আবেদনকারী। জাকাত বোর্ডের পরিচালক জানান, আগের ডিসির গড়িমসিতে চেক সই হয়নি। আশ্বস্ত করেন, নতুন ডিসির তৎপরতায় শিগগিরই আবেদনকারীরা টাকা পেয়ে যাবেন। ছোট্ট একটি ঘর, মাঝারি আকৃতির একটি খাট রাখা মাত্র সেই ঘরে আর জায়গা নেই বললেই চলে। এখানেই থাকেন দুজন, মেঝেতে আরেকজন, আর পরিবারের বাকি 2 সদস্য রাতে ঘুমান বারান্দায়। এই হতদরিদ্র পরিবারের বিধবা সদস্য মাহি আক্তার এক ছেলের মা। 12 বছর আগে মারা গেছেন স্বামী। স্ট্রোকে প্যারালাইজড বৃদ্ধ মা, সম্পূর্ণ শয্যাশায়ী। খাটের আরেক পাশে থাকেন বাবা, মেঝেতে থাকেন মাহি, বারান্দায় তার 2 ভাই। এত কিছু করেও নিজ সন্তানের জন্য জায়গা রাখতে পারেনি ঘরে, তাই ছেলেকে পাঠিয়ে দিয়েছেন আরেক আত্মীয়ের বাসায়, সেখানে থেকেই পড়াশোনা। গেল বছর ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ডের সহায়তা পেতে আবেদন করেন তিনি, কিন্তু এখনো মেলেনি সে অর্থ। আমি ইসলামিক ফাউন্ডেশনের রোজার মধ্যে কি জাকাতের টাকা দিবে বলে আমি দিয়েছিলাম কাগজ, কিন্তু আমি শুনলাম যে টাকা নাকি পেয়েছে, কিন্তু পাইনি। আমার জাকাতের প্রয়োজন বাবা, আমার স্বামী মারা গেছে আজকে 12 বছর, একটা ছেলে আছে, মা বাবারও তো হালত ভালো না, এই জন্য জাকাতের শুনা কাগজটা নিয়ে দিয়েছিলাম। চিকিৎসা চলে, ওষুধ আমার রোজ খাওয়ানো লাগে। আমি স্ট্রোকের রুগী, প্যারালাইসের রুগী, আমি অন্ধ, আমার চিকিৎসাটা চালাই পারতাম বাবা, এই কথা। আমার চিকিৎসা চালানোর কেউ নাই। কেন এই অবস্থা জানতে চাওয়া জাকাত বোর্ডের কাছে পরিচালক বললেন, হতদরিদ্র মাহির মতো 1400 জনেরও বেশি মানুষ এখনো পাননি গত অর্থ বছরের বরাদ্দ হওয়া চেক। 2023-24 অর্থ বছরের আমরা এখানে 1409 জন সাহায্য প্রার্থীর তালিকা এবং আবেদনপত্র সহ পাঠিয়েছিলাম। বিরাজমান যে পরিস্থিতির কারণে জেলা প্রশাসক মহোদয় ওই সময় ওই চেকগুলো স্বাক্ষর করতে পারেন নাই এবং ইতিমধ্যেই তিনি বদলি হয়ে অন্যত্র চলে গিয়েছেন। পট পরিবর্তনের পর ঢাকা জেলা প্রশাসকের দায়িত্বে এসেছেন নতুন একজন, তাই বাতিল হয়ে গেছে আগের চেকগুলো। ব্যাংক থেকে নতুন চেক এলেই হবে স্বাক্ষর। 1 সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে যাবেন ঢাকা জেলার আবেদনকারীরা। আমরা এখনকার যিনি আমাদের ঢাকা বিভাগ কার্যালয়ের পরিচালক মহোদয় আছেন, তার সাথে আমরা যোগাযোগ করেছি। ওনারা আবার এই 1409 জনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে চেক বই উঠানোর জন্য আবেদন দিয়েছেন। চেক বই পাওয়ার মাত্রই ওনারা এই আবার চেক লিখে ওনারা পরিচালক স্বাক্ষর করে জেলা প্রশাসক মহোদয় স্বাক্ষরের জন্য উপস্থাপন করবেন। এই চেক বই পাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যেই জেলা প্রশাসক মহোদয়ের স্বাক্ষর নিয়ে বিতরণ সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। পরিচালক জানালেন, প্রতি বছরই বাড়ছে ফান্ড। অ্যাপ চালু করে সেবা আরও সহজ করার পরিকল্পনা আছে জাকাত বোর্ডের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। টি-20 ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি সিরিজেই হতে পারে তার শেষ টি-20 সিরিজ। দিল্লিতে আছেন আমার সহকর্মী হাসিনুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছ থেকেই জানবো। হাসিনুর, দিল্লিতে কাল টি-20, রিয়াদের সবশেষ কি খবর পাওয়া গেল আমাদেরকে জানাবেন, এবং সংবাদ সম্মেলন কখন হতে পারে? ঠিকই বলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদের আসলে আজকেই অবসরের ঘোষণা আসছে আমরা যতদূর জেনেছি, এবং বিসিবির একাধিক সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে এবং যারা টিম ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট তারাই বলেছে, তবে কেউ আসলে আনুষ্ঠানিকভাবে বলতে চায়নি। আজকে বাংলাদেশের অনুশীলন স্থানীয় সময় 5টা, অর্থাৎ বাংলাদেশ দলের বাংলাদেশ সময় 5:30টার দিকে। এর আগে যে সংবাদ সম্মেলন হবে
সেখানে খুব সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদ আসবেন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি আনুমানিক বাংলাদেশ সময় 5টার দিকে মাহমুদুল্লাহ রিয়াদ সংবাদ সম্মেলনে আসতে পারেন এবং তিনি ঘোষণা দেবেন আসলে T20 তবে একটা বিষয় নিশ্চিত হওয়া যায়নি যে দিল্লিতে যে ম্যাচটা হবে যে দ্বিতীয় T20 সেটা খেলেই তিনি অবসরে যাচ্ছেন নাকি পুরো সিরিজটা, অর্থাৎ আরেকটা যে ম্যাচ আছে হায়দ্রাবাদে তিনি সেটা খেলে আসলে অবসর নিতে যাচ্ছেন। তো এই বিষয়টা আসলে প্রেস কনফারেন্স যখন হবে তখনই পরিষ্কার হওয়া যাবে। এই মুহূর্তে আমি অরুণ জেটলি স্টেডিয়ামে আছি। ভারতীয় দল অনুশীলন শুরু করেছেন কিছুক্ষণ আগে, আধা ঘন্টা হয়তো হবে সর্বোচ্চ তারা অনুশীলন শুরু করেছেন। তো অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের খবর, বাংলাদেশ দলের অনুশীলন এবং কালকে যেহেতু দ্বিতীয় T20 সিরিজের খবর আছে, সবকিছুই আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করবো। তবে রিয়াদ অবসর নিচ্ছেন এটা মোটামুটি বিসিবির সংশ্লিষ্ট সবাই নিশ্চিত করেছেন এবং ঘোষণাটা আজকেই আসতে যাচ্ছে। হাসিনুর, ধন্যবাদ আপনাকে। নারী বিশ্বকাপের খবর, নারী বিশ্বকাপ কভার করতে দুবাইতে আছেন আমার সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি যেতে চাই তার কাছে। রঞ্জন, কেমন দেখছেন বাংলাদেশের অনুশীলন? এখন পর্যন্ত 1 জয় 1 হার বাংলাদেশের ঝুলিতে, হাতে আরো 2টি ম্যাচ। পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, কতটুকু দেখছেন আপনি? ধন্যবাদ। অবশ্যই টাফ। ঠিক এই মুহূর্তে দুবাইয়ের যে আইসিসি একাডেমি গ্রাউন্ড, সেখানে বাংলাদেশ নারী দল তারা অনুশীলনে ব্যস্ত, ফুটবল খেলছে তারা। তবে যেরকমটা এখানকার ওয়েদার, যেরকম তাপ রোদের, যেখানে সার্ভাইভ করা আসলে একটু কষ্টকর, যদিও প্রফেশনাল ক্রিকেটার তারা প্রস্তুত যে কোনো কিছুর জন্য। তবে আমি যেটা বলতে চাই যে এই ওয়েদারে যেরকমটা কষ্ট হচ্ছে মানিয়ে নিতে, সেরকম করে টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে একটু তো কষ্টসাধ্য পথ অতিক্রম করতে হবে নিগার সুলতানা জ্যোতির দলের। সামনে ওয়েস্ট ইন্ডিজ আছে, এটা একটা বড় সুযোগ আসলে এই দলকে যদি হারাতে পারে বাংলাদেশ। বিশেষ করে সাউথ আফ্রিকার সঙ্গে এই ওয়েস্ট ইন্ডিজ যে ক্রিকেট খেলেছে, তাদের ব্যাটিং এর দুর্বলতা বোঝা গেছে যে 118-20 তারা এরকম রান করতে পারে। বাংলাদেশের বোলিং লাইন বরাবরই ভালো, গত ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে হেরে গেলেও ভালো করেছিল বোলাররা। সুতরাং বোলারদের পাশাপাশি ব্যাটাররা যদি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটাতে আগামী পরশু যে ম্যাচটা সেখানে সাপোর্ট দিতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের জন্য একটা সহজ সমীকরণ দাঁড় হবে শেষ ম্যাচটা দক্ষিণ আফ্রিকার সঙ্গে তখন। তবে এই ম্যাচটা জয়ের বিকল্প একেবারে নেই, একটু কঠিন হলেও বাংলাদেশ জয়ের বিকল্প ভাবছেও না। সেটার জন্য এই প্রখর রোদেও খুব ভালো প্রস্তুতি নিচ্ছে জ্যোতি, মারুফারা, সবাই ঠিক এই পেছনে দেখতে পাচ্ছেন ফুটবল এই মুহূর্তে নেমেছে অনেকক্ষণ ধরেই। ঠিক এখানকার লোকাল টাইম 10টা অর্থাৎ বাংলাদেশ সময় 12টা থেকে কিন্তু অনুশীলন চলমান তাদের, এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, হোপফুলি ভালো করবে এই ম্যাচটাতে। রঞ্জন, ধন্যবাদ আপনাকে। যুক্ত ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। সাথেই থাকুন।